দিস আর এভিডেন্ট ভাই। আমার আপনার ভুইফোর কথাবার্তা ধরে নেন, আমি একেবারে আকাশ থেকে তথ্য নামাইতেছি, আমাকে বিশ্বাস করেন না? আপনি জাতিসংঘের নিরপেক্ষ একটা তদন্ত হয়েছে, সেটাকে বিশ্বাস করেন? আওয়ামী লীগের একজন যদি মনে করে আমি সমর্থক স্বতন্ত্রভাবে ইউনিয়ন পরিষদে নির্বাচন করব, আপনি কোনো আইনে তাকে কি বাধা দিতে পারবেন? পারবেন না। অনেক পলিটিক্যাল পার্টির কাছে এই শহীদের মায়েরা ইনভ্যালিডেট হয়ে যেতে পারে নির্বাচনের পর। অনেক পলিটিক্যাল পার্টির কাছে এখন ক্ষমতাটা মুখ্য হয়ে যেতে পারে, রদবদলটা মুখ্য হয়ে যেতে পারে, প্রশাসক বসানোটা মুখ্য হয়ে যেতে পারে। হোক, তাতে আমার খুব একটা দ্বিমত নাই। জামাতকে মেরে দিল, মেরে দিল জামাতকে দিল। অদ্ভুত একটা ব্যাপার, সারপ্রাইজিং, মানে অদ্ভুত একটা ব্যাপার। তারপরে আপনার নতুন ভোটার সব মাদ্রাসা ওরিয়েন্টেড, এখানে 25,000 ভোট আছে, একবারে মাদ্রাসার স্টুডেন্ট। এই নতুন ভোটে তারা লিস্টেড ভোট। আমার কর্মীকে আমি না চিনতে পারি, এনসিপির কর্মীকে এনসিপি না চিনতে পারে, আওয়ামী লীগের কর্মীকে আওয়ামী লীগ না চিনতে পারে, কিন্তু জামাতের কর্মী সব বেতনভোগী এবং লিস্টেড। তারা সব বেতনভোগী। বেতন দেয় কে? বেতন জামাতি দেয়। হ্যাঁ, না, ওদের জামাতি দেয় এবং তাদের আয়ের উৎস আছে, তো যেমন ইয়ানত আছে, তারপরে আপনার হচ্ছে বায়তুল মাল আছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। দর্শক, আজকে অতিথি হিসেবে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিই। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি দলীয় সাবেক এমপি। আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জামিলুর রহিম, তিনি অভিবাসন বিশেষজ্ঞ, আমরা তাকেও দেখতে পাচ্ছি। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আশরাফি পাপিয়া, আপনাকে দিয়ে শুরু করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনি জানেন। সেখানে তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন করায় বিচার কাজে কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে কিনা, আপনার কি মনে হয়? যদিও তাজুল ইসলাম তিনি কিন্তু তাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি বলেছেন এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটা নিয়ে কোনো বিতর্ক তিনিও তোলেন নাই এবং সেখানে খুব একটা খারাপ প্রতিক্রিয়া। এটাই হচ্ছে স্বাভাবিক যে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে বেটার মনে করছে, সেখানে সে দিছে। আর অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের পর যেহেতু নির্বাচন হয়েছে, দলীয় সরকার আসছে, এখন কোনটার জন্য কোনটা উপযুক্ত বিচার হয় কি, এটা স্বচ্ছতা। যেমন যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল যখন ওখানেই বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীর বিচার নিয়ে কারো কোনো বিতর্ক ছিল না, কিন্তু স্বচ্ছতা নিয়ে বিতর্ক ছিল এবং প্রমাণ আলামত উপস্থাপন এগুলো নিয়ে বিতর্ক ছিল। তো এইখানে তো এটা তো রিসেন্ট একটা ঘটনা, জুলাই আগস্টের অভ্যুত্থানের যে বিচার, এখানে যত স্বচ্ছ এবং যত পরিপক্ক এবং তথ্য এবং প্রমাণ সাপেক্ষে যত উপস্থাপন হবে, জিনিসটা তত প্রাণবন্ত হবে এবং মানুষের আস্থার একটা জায়গা তৈরি হবে। যেমন আপনার আইজি সাহেবের সে হচ্ছে রাজসাক্ষী হয়ে তার যে শাস্তিটা, এটা তো দেশবাসীও মানেনি, যে মিনিমাম যাবজ্জীবন সাজা হওয়া তার প্রয়োজন ছিল। তার একটা চেয়ারে থেকে পলিটিক্যাল, নন পলিটিক্যাল বলেন আর পলিটিক্যাল বলেন, গভর্নমেন্টের হুকুম মাফিক 1400 জনকে হত্যা করলো, যে হত্যা দিল তার পুলিশ বাহিনীকে মৌখিক এবং লিখিত অর্ডার দিল, সে রাজসাক্ষী হয়ে গেল, প্রধানমন্ত্রী আমাকে বলেছে তাই আমি করেছি, এই জন্য তার শাস্তি এত মিনিমাম হবে, এটা দেশবাসী কিন্তু প্রত্যাশা করেনি। এবং এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের তার পানিশমেন্টটা, এটা অনেকের ভিতরে কিন্তু ধারণা আছে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু পরিবেশ আসছে, সুযোগ আসছে, আরও স্বচ্ছ, আরও প্রক্রিয়া এবং কোনো প্রশ্ন যে কোনো জিনিসে থাকবে, কিন্তু এই টাইপের এভিডেন্স, এই টাইপের মানে প্রত্যাশিত জায়গায় অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে, এটাই আমি যেহেতু একজন আইনজীবী এবং রাষ্ট্রের একটা সচেতন নাগরিক, সেই হিসেবে আমারও প্রত্যাশা যেখানে খুব স্বচ্ছ এবং সুন্দর এবং প্রকৃত তথ্য উপস্থাপনের ভিতর প্রকৃত আসামির বিচারটা হোক। কারণ আপনি নিজে দেখেন অনেক আসামি একেবারে গণহারে যার সাথে যা শত্রুতা ছিল আসামি দিছে, এখানে তো এত আসামি হওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যাদের নির্বাহী আদেশ দিয়ে যে কোনো ঘটনা ঘটায় এবং যারা ওই নির্বাহী আদেশটা মেনে ঘটিয়েছে, সেগুলো আপনি সংগঠন হিসেবে চিন্তা করলে সেখানে মন্ত্রী, মিনিস্টার এবং তাদের কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের নেতারা হতে পারে, কিন্তু একটা ওয়ার্ড আওয়ামী লীগ
সে তো আর সরকারকে নিয়ন্ত্রণ করে না। দেখা যাচ্ছে যে তারাও আসামি, তো তারাও যখন আসামি হচ্ছে 1100 জন 1200 জনের তালিকায় শুধু নাম দিচ্ছে, একটা হত্যা মামলা হয়েছে একটা জেলাতে, ওরকম করে আসামি করে দিছে। এখন একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতিকে, আওয়ামী লীগের সমর্থক শেখ হাসিনাকে কিংবা আইজিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু রাখে না। তাইলে সর্বোচ্চ নির্বাহী আদেশ দিয়ে যারা ঘটনাটা ঘটাইছে তার বিচারের সাথে ওই ভদ্রলোকের বিচারটাকে মিলবে না কিন্তু, এবং সে আসামি হওয়ারই কিন্তু ঘটনা নাই, ঠিক আছে? তো এগুলো কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে নিরীহ কোনো মানুষ এইখানে যাতে ফেসে না যায়, এবং ওই জুলাই আগস্টের চেতনা করে মানে এইটাকে নিয়ে যে যারা আসামি সবাইকে শাস্তি দিতে হবে, সাজা দিতে হবে, এরকম কোনো মনোবৃত্তি যাতে এখন চিফ প্রসিকিউটর হিসেবে এখানে কোন জিনিসটা কাজ করেছে? তার কোনো অযোগ্যতা দেখা গেছে নাকি এখানে দলীয় বিবেচনাটাকেই সামনে? যোগ্যতা বলে ব্যাপার না। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি অনেক যোগ্য, কিন্তু আপনি স্বচ্ছতার সাথে কোনো ইয়ে করতে পারছেন না, কিংবা অনেক যোগ্য কিন্তু আপনি হচ্ছে সরষের ভিতরে একটা ভূত। আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, এগুলোর জন্য আপনি হুমকি। এক একটা রাষ্ট্র ধরেন সরকার যখন আসে তখন চিন্তা ভাবনা এক এক রকম থাকে। তো এখন সেই চিন্তা ভাবনার আলোকে ধরেন প্রথমে এমনই ছিল যে ডাইরেক্ট হয়তো ক্রস ফায়ার দিয়ে আওয়ামী লীগের নেতাদেরকে মেরে ফেলবো, এরকম একটা ব্যাপার। যেহেতু তারা 1400 জনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করছে, এটা অস্বীকার করার না। এর সাক্ষীগুলো কিন্তু পুলিশই হবে, এবং এর বাদীও কিন্তু পুলিশই। ব্যক্তি সেখানে খুবই কম, ভাই আত্মীয় এরকম করতে অনেকেই তারপরে পোস্টমর্টম দেখেন না করে দাফন করে দিছে। তো আইনগতভাবে একটা হত্যা মামলার পোস্টমর্টমটা খুব গুরুত্বপূর্ণ, যে ওর শরীরে যে গুলিটা, এই গুলিটা রাষ্ট্রীয় কোষাগারের গুলি না ব্যক্তিগত গুলি। রাষ্ট্রীয় কোষাগারের গুলি যদি হয় তাহলে এখানে পুলিশ ইনভলভ। আবার ব্যক্তিগতভাবে সংগঠন, অঙ্গ সংগঠনের হাতে পুলিশের অস্ত্র দিয়েও অঙ্গ সংগঠনরা ডাইরেক্ট গুলি করলেও করতে পারে, এরকম একটা ব্যাপার থাকে কিন্তু। তো এই যে এগুলো প্রমাণের জন্য যে বিষয়গুলা, তথ্য উপাত্ত এবং যে ইয়েগুলা, সেগুলো সঠিকভাবে উপস্থাপন করে, শুধুমাত্র ধরেন যে জাতিসংঘের প্রতিবেদন কিংবা এটা ওটার না, এটাতে আপনার চাক্ষুষ সাক্ষীরও একটা ব্যাপার থাকে, এবং সেগুলো আনতে হয় এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে সবকিছুতে। তো এই জন্য এইটা যোগ্যতা অযোগ্যতার পরিবর্তন না, এখানে আরো স্বচ্ছ কিভাবে করা যায় সেটার হচ্ছে একটা ব্যাপার। কারণ এখানে আপনি দেখেন তাজুল ইসলাম ইসলামী ছাত্র শিবির করতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারপরে সে কাদের মোল্লার ফাঁসির একটা মাত্র মামলা সে করছে। কাদের মোল্লার কাদের মোল্লা তো না, আমার দেলোয়ার হোসেন সাইদি সাহেবের, আমার সাথে জেলখানায় সে সময় তার দেখা হয়েছিল, যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আইনজীবী হিসেবে সে সেখানে গেছে। কিন্তু ট্রায়াল লয়ার হিসেবে যে খুব ব্যাপক সুখ্যাতি সেটা কিন্তু না। এখন ধরেন জামাত আওয়ামী লীগকে ফাঁসি দিচ্ছে, আওয়ামী লীগ জামাতকে ফাঁসি দিচ্ছে, এইরকম একটা ব্যাপার চলে আসতেছে। তো এইখান থেকে অন্ততপক্ষে ওই যে রেষারেষি, পরস্পর যে প্রতিহিংসার যে ব্যাপারটা, বিএনপি এটাকে দিলে এটা ওইটা না, বিএনপি তো দিবে না, এখানে আইন দেবে, আইন দেবে, এবং আইনের যথার্থ প্রয়োগের ভিত্তিতে তথ্য উপাত্ত জনসমক্ষে উপস্থাপনের মাধ্যমে সেটা ট্রায়াল হবে। এটা বিএনপি কি অমক কি তমক এরকম না। এখন পর্যন্ত যে প্রক্রিয়ায় এগোচ্ছে, আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন আওয়ামী লীগের সময় হয়, যখন যুদ্ধ অপরাধ এই বিষয়টাকে সামনে এনে যখন তাদেরকে ফাঁসি দেওয়া হয় এবং বিচারের যে প্রক্রিয়াটা অবলম্বন করা হয়, সেইটার সাথে নতুন ওনারা আসার পরে নতুন যে আবার এই যে অপরাধ ট্রাইব্যুনাল হলো, ওনাদের যে ট্রাইব্যুনালের যে কার্যক্রম, সেখানে আপনারা মৌলিক কোনো পার্থক্য দেখেন কিনা, এবং দুইটার কোনো পার্থক্য আপনারা খুঁজে মানে তাজুল সাহেবকে চেঞ্জ করার আর বর্তমান নিয়োগটা? না, নিয়োগের কথা বলছি না, আগের ট্রাইব্যুনাল আর এই ট্রাইব্যুনাল এতদিন পর্যন্ত যেটা চলেছে। দেখেন আপনি একটা জিনিস, বাংলাদেশের ট্র্যাডিশন যে ওরাও বলবে আমাদের উপরে অন্যায়ভাবে ফাঁসি চালাইছে, আর এখন যারা ফাঁসি হচ্ছে, অর্ডার হচ্ছে, যাদের বিপক্ষে যাচ্ছে, তারা বলবে যে আমাদের উপর চাপাই দিচ্ছে। এই যে পরস্পর দোষারোপের যে ব্যাপারটা, ক্যাঙ্গারু ট্রায়াল, এটা সরকারের মদতপুষ্ট একটা কোর্টের মাধ্যমে, এগুলো তো আমাদের পলিটিক্যাল অনেক দৃষ্টান্ত বাস্তবিক অর্থেও আছে। আবার অনেক জিনিস সুন্দরভাবে হওয়ার পরে হয়তো আমি কালিমা লেপনটা করে দিলাম। এখন হয় কি, একটা চেয়ারে তাজুল ইসলামের যে খুব ডিফেক্টিভ ছেলে কি খুব খারাপ কিছু করে ফেলেছে সেটা না, এখন চেয়ার পরিবর্তন হতেই পারে সরকারের মোটিভ মাফিক। জি জি, আচ্ছা, স্বাভাবিক একটা প্রক্রিয়া হিসেবে ধরাটাই হবে উত্তম। আচ্ছা আচ্ছা, তাহসিন আর রিয়াজ, স্বচ্ছ অস্বচ্ছ কতটুকু হবে, কে যোগ্য কে অনুপযুক্ত, এটা পরবর্তী পর্যায়ে বোঝা যাবে। আচ্ছা, তাহসিন রিয়াজ যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি আমাদের সাথে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার।
আপনাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নিজের একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তিনি বলেছেন যে নবনির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে দেয়া এক পোস্টে লিখেছেন যে হাসনাত আবদুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করে দিয়েছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে, এরকম একটা জিনিস লিখেছে। এবং হাসনাত আবদুল্লাহ আসলে এখন কি করবে? সে কি এই লীগের দোকান বন্ধ করার জন্য সবাইকে রাজুতে ডাকবে, নাকি সংসদে লড়াই চালাবে, নাকি লীগের দোকান বন্ধে হামলা চালাবে? মানে কি হচ্ছে, মানে বিষয়টা কি আসলে? আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার পাপি আপু আছেন, তার আলোচনাটাও শুনছিলাম। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন এটা আমার কাছে মনে হয় যে মানে আমি খুবই স্বাভাবিকভাবে যদি আপনাকে উত্তর দিই, আমরা আমাদের একটা পলিটিক্যাল এজেন্সি ছিল। আমরা যখন 5 আগস্টের পর যখন আমরা এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলাম, তার আগে যখন আমরা নাগরিক কমিটি নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছিলাম, আপনি নিশ্চিত রূপে জানবেন এজেন্সি না, নট দ্যাট এজেন্সি, মানে এই এজেন্সি বলতে আসলে ওই এজেন্সি না, আসলে ব্যবসায়িক এজেন্সি না, ব্যবসায়িক এজেন্সি না আর কি, এটা খুবই মানে মোস্টলি ইউজ টার্ম, আই গেস এটা আপনি জানবেন। তো আমাদের একটা পলিটিক্যাল স্পৃহা ছিল, আমি একটু সহজ করে বলি আর কি আপনাকে। তো এটার একটা মৌলিক যে মানে হয় থাকে না, যে একটা মৌলিক জায়গা থাকতে হবে আপনার রাজনীতির, বা মৌলিক একটা বেসিস থাকতে হবে আপনার রাজনীতির। সেই মৌলিক বেসিসটা ছিল হচ্ছে যে আমরা সংস্কার এবং বিচার, এই দুটো প্রক্রিয়াকে আমরা সবসময় চেয়েছি যে এগিয়ে নিতে, এবং আমাদের ভয়েসটা যেন সেখানে থাকে, সেটা যেন আসলে নিশ্চিত হয় বাংলাদেশের মাটিতে, সেটার জন্য আমরা কাজ করার জন্য আমরা একদম বরাবরই আমরা কাজ করেছি। এবং আপনি দেখবেন যে আমরা কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সর্বোচ্চ রকম প্রেশার করা, একেবারে যারা মানে শহীদ হয়েছেন এই জুলাই আন্দোলনে, তাদের পক্ষে একটা ভয়েস অ্যাটলিস্ট যেন থাকে, সেটা কিন্তু আমরা জারি রেখেছিলাম একদম শেষ সময় পর্যন্ত। কাজেই ওটা তো আমরা ফেলে দেইনি, ওটা তো আমরা ছেড়ে আসিনি। দেখেন আপনার কাছে বা অনেক পলিটিক্যাল পার্টির কাছে এই শহীদের মায়েরা ইনভ্যালিডেট হয়ে যেতে পারে নির্বাচনের পর। অনেক পলিটিক্যাল পার্টির কাছে এখন ক্ষমতাটা মুখ্য হয়ে যেতে পারে, রদবদলটা মুখ্য হয়ে যেতে পারে, প্রশাসক বসানোটা মুখ্য হয়ে যেতে পারে, হোক, তাতে আমার খুব একটা দ্বিমত নাই। এটা তারা তাদের রাজনীতি, যেমন পাপিয়া ইতিমধ্যে বলেছেন, তাদের কাছে এটা, যদিও আমি এটা নিয়ে আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে, সেটা তো বলবো। কিন্তু দেখেন আমরা যেহেতু এই জুলাই আন্দোলনের অন্যতম ফ্রন্টলাইনার ছিলাম, আমরা তো ভাই এগুলোকে লেফট আউট করে দিতে পারি না। আমরা তো এই স্বার্থপরতার রাজনীতিটা করতে পারি না। এবং আপনি দেখেছেন, মানে আপনি দেখেন এই কোডটা নিয়েছেন, সিমিলার একটা কথা কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে এটা তো আমরা চাই নাই, কারণ প্রক্রিয়াগতভাবে তিনিও একটা কথা বলেছেন। এখন দল হিসেবে এনসিপি তাদের আসলে মানে তারা কি ভাবছে এটাকে, আওয়ামী লীগের যে কার্যক্রম তারা আবার শুরু করেছে বিভিন্ন জায়গায়, তাদের ইউনিট, তাদের বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ, তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাদের ওই কার্যক্রমটা তারা হয়তো আবার ইউনিট চালু করতে চাইবে, এটাই স্বাভাবিক। এখন সেইটা চালু হয়তো কোনো জায়গায় করতে পারছে, এখন কাদের আশ্রয় প্রশ্রয় করতে পারছে সেটা একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে সেই আশ্রয় প্রশ্রয়েরটা বাদ দিলে আপনাদের এখন কার্যক্রম কি হবে? আমাদের কথা তো খুব ক্লিয়ারলি আমি আপনাকে বললাম যে দেখেন আমরা এই অবস্থা জারি রাখবো। এটা ফারাবি ভাই মানে হয় কি, আপনার সেই আওয়াজ থেকে রাজপথে না ফেসবুকে না সব জায়গায়, অবশ্যই সব জায়গায়। আমার 6 জন মেম্বার অফ দি পার্লামেন্ট আছেন, তারা পার্লামেন্টে গিয়ে শুধু পলিসি নিয়ে কথা বলবেন, আমরা সেটা চাই না। তারা পলিসি নিয়েই কথা বলবেন, এটা তার মৌলিক কাজ। কিন্তু এই পলিসি নিয়ে কথা বলার পাশাপাশি তিনি এই শহীদদের পক্ষে তার আওয়াজটা জারি রাখবেন। প্যারালালি আমার তো একটা রাজনৈতিক দল আছে, আমার একটা রাজনৈতিক দল হিসাবে যেহেতু আমরা জুলাই আন্দোলনের অন্যতম একটা, জুলাই আন্দোলন থেকে আসা একটা দল, কাজেই আমরা তো এই দাবিটা ছেড়ে দিয়ে আমরা বাসায় ফিরতে পারবো না। এই মায়েদের কাছে তো আমাদের দায়বদ্ধতা আছে, কাজেই আমরা এই আহ্বানটা জারি রাখবো। এবং আমি আপনাকে বলি, মানে এই রাজপথ এবং এই সংসদ, এই দুইটাকে আমরা আসলে অভিন্ন একটা জায়গায় দেখতে চাই। দুটাকেই আমরা চাই যে এই দুটা জায়গা থেকেই ভয়েসটা একেবারে সর্বোচ্চ লেভেলে যেন থাকে। এবং আপনি যেটা বলেছেন যে দেখেন আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের জন্য এখন মোস্টলি আপনি যদি তাকে জিজ্ঞেস করতে চান, তাহলে সরকার পক্ষকে আপনি জিজ্ঞেস করবেন যে তারা আসলে কি ভাবছে। আমাদের ভাবনার কথা তো আমরা বলেছি, আমরা তো আমাদের প্রতিবাদের মাধ্যমে আমরা বলেছি যে এই মানে যতগুলো নিয়ামক শক্তি থাকা দরকার একটা পার্টিকে নিষিদ্ধ হওয়ার জন্য, আমাকে শোনার দরকার নেই, আপনি কনস্টিটিউশনের দিকে তাকান। না, প্রশ্ন হচ্ছে যে এখন ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার পরে নতুন একটা পলিটিক্যাল দল পাওয়ারে আসছে, তারপরেই কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে। খুবই সিম্পল, আপনি যে প্রশ্নটা করেছেন আমারও তো প্রশ্ন সেই জায়গাটা। তাহলে যদি এটা নতুন পলিটিক্যাল পার্টি আসার পর যদি এই সন্ত্রাসী বাহিনী যারা কিছুদিন আগেই একদম খুব তাজা ইতিহাস,
কিছুদিন আগেই যারা আমাদের 1600-1700-2000 মানুষকে মেরেছে, এত হাজার হাজার মানুষকে পঙ্গু করলো, এখনো ফুটেজগুলো জলজল করে ফেসবুকে যে ওপেনলি তারা গুলি চালাচ্ছে এবং একেবারে তাদের টপ লাইনার নেতাকর্মীরা এভাবে করে মানুষের রক্ত ঝরাচ্ছে। এই দল যদি তাদের কার্যক্রম ওপেন করে তাহলে তো প্রশ্নটা থেকেই যায় এবং এই প্রশ্নটা তো ডেফিনেটলি আমি সরকার পক্ষের কাছে এই আঙ্গুলটা তুলবো যে তাদের আশ্রয় প্রশ্রয় ডেফিনেটলি এটা ওপেন হচ্ছে। এবং এটা যদি তারা এভাবে করে যদি তারা মানে চিন্তা করে যে একটা রাজনৈতিক শক্তিকে তারা এইভাবে করে স্পেস দিবে, মানে সরি একটা মানে ক্রিমিনাল একটা অর্গানাইজেশনকে তারা এইভাবে করে প্রশ্রয় করে দিবে, আশ্রয় করে দিবে, আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ারলি বলি ফারাবি ভাই, মানে পলিটিক্স এক জিনিস, সন্ত্রাসী কার্যক্রম কিন্তু আরেক জিনিস। এই জন্য দেখবেন আপনার সংবিধান কারা রাজনীতি করতে পারবে তার মধ্যে বেসিক ধারণাগুলো কি কি সেগুলো কিন্তু ক্ল্যারিফাই করেছে এবং সেখানে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন কিনা, কনস্টিটিউশনের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন কিনা, পাবলিকের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন কিনা, এমন কোনো কার্যক্রম করছেন কিনা যেটা আপনার জনগণের রক্ত ঝরায়, আপনার জনগণের স্বাধীন বিশ্বাসকে, আপনার জনগণের যে স্বাধীন ভোটাধিকারকে আপনি নষ্ট করেন, এমন কার্যক্রম যদি আপনি করে থাকেন, আমি তো শেষ করি, আপনি যদি তাদেরকে পুরোটাই সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসী দল বলেন, তাইলে যারা ধরেন রুমিন ফারহানা সেদিন বলেছেন যে এই সংসদে অন্তত 30% মানুষের প্রতিনিধিত্ব নাই, তাইলে এই 30% মানুষই কি আসলে সন্ত্রাসী? না, আমি সেটা বলতে চাই নাই, অবশ্যই সেটা তো বলার সুযোগ নেই। দেখেন আমি এই যে এইটা একটা ন্যারেটিভ, এই যে 30% মানুষ, আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে মানে আপনি ধরেন খুবই ন্যাচারাল একটা কোশ্চেন করি, আপনি একজনকে খুন হতে দেখছেন কিনা? আপনার কাছে সেই ভদ্রলোকটা কি? অবশ্যই খুনি। আচ্ছা এবার ধরে নেই, আপনার প্রশ্নের উপর দাঁড়ায় যদি ধরে নেই যে এই খুনিকে 30% মানুষ সাপোর্ট করতেছে, তাহলে এই 30% মানুষকে আপনি কি বলবেন? ধরে নেই আমি যদিও আমার কাছে এই নাম্বারটা 30% না, আপনি কি বলবেন? কি ধরে দিবেন তারা সবাই আপনি আমাকে বলেন না, আপনার কাছে যদি ন্যাচারালি আমি জিজ্ঞেস করি, আপনি তো খুনটা হইতে দেখছেন, এখন এই 30% মানুষ এই খুনকে জাস্টিফাইড করতেছে, আপনি এটাকে কি বলবেন? আপনার বলার কি আছে আসলে, আপনি আমাকে বলেন। কাজেই দেখেন এই যে নাম্বার পার্সেন্টেজের উপর আসলে আর্গুমেন্ট দাঁড়ায় না, আর্গুমেন্ট দাঁড়ায় হচ্ছে বেসিসের উপর। বুঝেন, আপনার 100% সাপোর্টার থাকতে পারে কিন্তু আপনাকে খুনকে খুন বলতে হবে, কিন্তু আপনি খুনকে আপনি বলতে পারবেন না যে এটা খুন না, এটা আসলে একটা নাটক, বলার সুযোগ নাই। যারা নাটক বলবে, আপনি যদি জেনে থাকেন এটা খুন, আপনি তো সেটাকে নাটক বলতে পারবেন না। আপনি যদি জেনে থাকেন যে এটা একটা ক্লিয়ার অফেন্স, আপনি কি সেটাকে বলতে পারেন যেহেতু 100% মানুষ এই অফেন্সকে সাপোর্ট করতেছে তাহলে এটা অফেন্স না? আপনি কি এটা বলতে পারবেন? আইন কি সেটা বলে? আইনের কি সেটা বলার সুযোগ আছে? কাজে একদম আইনের ভাষা থেকে সংজ্ঞাটা দেন। আপনি 2000 মানুষের খুন হতে দেখছেন, একেবারে চোখের সামনে দেখছেন এবং দিস আর এভিডেন্ট ভাই। আমার আপনার ভুইফোর কথাবার্তা ধরে নেন, আমি একেবারে আকাশ থেকে তথ্য নামাইতেছি, আমাকে বিশ্বাস করেন না? আপনি জাতিসংঘের নিরপেক্ষ একটা তদন্ত হয়েছে সেটাকে বিশ্বাস করেন, আপনাদের কাছে হাজার হাজার ফুটেজ আছে সেটাকে বিশ্বাস করেন, আপনারা মিডিয়া হিসাবে রোডে ঘাটে বিভিন্ন জায়গায় গিয়ে কাভারেজ দিয়ে আসছেন, আপনাদের কথাকে বিশ্বাস করেন, আপনাদের ফুটেজকে বিশ্বাস করেন, কোনো সমস্যা নেই, আমাকে বিশ্বাস করার দরকার নেই, হাসনাত আব্দুল্লাহকে বিশ্বাস করার দরকার নেই। এই বিশ্বাসের উপর দাঁড়ায় আপনি বলেন তারা খুনি কি খুনি না, ইটস ভেরি ক্লিয়ার। আপনার তো নিজস্ব একটা বিবেচনার বিষয় আছে ফারাবি ভাই। আর রুমিন ফারহানা যেটা বলেছেন এটা একটা কমপ্লিট পলিটিসাইজ একটা আর্গুমেন্ট। তিনি বলেছেন তিনি আগের সংসদ এই সংসদকে আলাদা করে দেখছেন না, তিনি দেখবেন কিভাবে, মানে ইটস ভেরি কনফিউজিং। যেই সংসদে কিনা বিগত 3 বার ভোটই হয় নাই সেই সংসদ হইতে দেখছি, আর যে এই সংসদে তো ভোট হইছে, কিছু প্রশ্ন আছে, কিছু ডিফারেন্ট আর্গুমেন্টস আছে, কিছু অস্বাভাবিকতা আছে, কিছু কিন্তু ভোট তো হইছে, সাধারণ মানুষ তো ভোট দিছে। তো এরকম একটা সংসদকে আপনি বলতেছেন আপনি এই সংসদে আগের সংসদে কোনো পার্থক্য দেখেন না, এটা অন্ধত্ব। প্রবলেমটা তার মধ্যে না, প্রবলেমটা হচ্ছে তিনি এটাকে দেখতে চান না। এভাবে করে আমরা জিনিসটাকে দেখি। আপনার চোখের সামনে একটা জিনিস আপনি দেখতেছেন খুন হইছে, আপনি বললেন না 30%, বারবার বলছি ওই 30% আমার কাছে 30% না, কিন্তু আমি আপনার আর্গুমেন্টকে ডিবাঙ্ক করতেছি। তাহলে এই 30% মানুষ চোখের সামনে খুন হইতে দেখি, তারা বলতেছে এটা খুন না। আচ্ছা, আপনি কি বলবেন? আচ্ছা, দ্যাটস আ বেসিস। আচ্ছা, রাইট। আমাদের সাথে আরেকজন গেস্ট আছেন অনলাইনে, তিনি কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, জামিলুর রহিম। আপনি আলোচনা শুনছিলেন, এই আলোচনার প্রেক্ষিতে আপনি আসলে কি বলবেন? নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন, সমালোচনা, বিতর্ক, সেটা কিছু মানে বিচ্ছিন্ন ঘটনার কথা নির্বাচন কমিশন সেটি বলেছে। এখন বহু বছর পর দেশের মানুষ নির্বাচিত সংসদ দেখবে, এইবারের সংসদটা আসলে কেমন হবে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ ফারাবি আপনাকে এবং অন্য যারা শুনছেন। নির্বাচন পরবর্তী আমরা আসলে আপনার এই প্রশ্নের উত্তরে আমি এটা বলতে চাই যে অবশ্যই এই নির্বাচনের পরে আমরা একটা সংসদ যেটা আশা করি সেটা নিশ্চয়ই অতীতে আমরা যেগুলো দেখেছি তার চেয়ে একটু বেটার কোয়ালিটির হবে এবং আমরা মনে করি যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের জন্য কিছু কাজ করার অবকাশ থাকবে এই সংসদে। তো
তো আমরা তো প্রতিবারই দেখেছি যে একটা দলের বর্জন এবং অন্য কিছু হয়, নর্মালি সংসদ কার্যকর হয় না। তো এখানে কিছু ইরেগুলারিটিস এর কথা সবসময় থাকবে, হ্যাঁ। এবং আমরা দেখি যে বাই এন্ড লার্জ ওয়েদার দিস হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য ম্যাস পিপল অর বাই দ্য পিপল আউটসাইড অফ আওয়ার কান্ট্রি, মানে ইন্টারন্যাশনাল যারা অবজারভার ছিল বা ইন্টারন্যাশনাল যারা কমিউনিটি, তারা সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে কিনা। আমার মনে হয়, আমি নির্দ্বিধায় এটা বলতে পারি যে ইট হ্যাজ বিন অ্যান অ্যাকসেপ্টেড ইলেকশন, এবং এই ইলেকশনের মাধ্যমে যারা এসছে তারা দেশের জন্য কিছু কাজ করবে। কারণ এইরকম হার্ড ফোর্ড ইলেকশন খুব কম হয়েছে, কিন্তু আপনি জানেন যে কিছু কিছু জায়গায় আমি শুধু দেখেছি ডিফারেন্স ছিল 400। তো এটা বাংলাদেশে কিন্তু আনহার্ড অফ, যেখানে 40,000 50,000 এইরকম ডিফারেন্স থাকে নর্মালি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যোগ্য লোকরাই আসলে সংসদে এসেছেন, এবং এই সংসদ একটা কার্যকর সংসদ হবে বলে আমরা আশা করি। সংসদ দিয়ে আমি কেন অপটিমিস্টিক, কেননা জুলাইয়ের সামনের সারির অনেক নেতাই 5-6 জন অ্যাটলিস্ট ওনারা সংসদে আছেন। আমি মনে করি যে ওদের একজনের ভোকালি হয়তো 100 জনের সমান হবে, এবং দে ক্যান রিয়েলি ট্রাই টু চেঞ্জ আওয়ার কান্ট্রি ফর বেটার, যেটা তারা আসলে সবসময় বলে আসছে। এবং আমরাও যেটা ওন করি আসলে, জুলাইয়ের যেই স্যাক্রিফাইস এবং জুলাইয়ের যে রেভুলেশন, সেইটা হবে আমাদের বেস লাইন আসলে, অথবা আমাদের ফান্ডামেন্টাল থিং রাইট নাও। জামিলুর রহিম, আপনারা যারা দেশের বাইরে থাকেন, এই কমিউনিটি, আপনারা জুলাইতেও আপনাদের অবদান অনেক বেশি। আপনি একটু বলবেন যে এই 17 বছর একরকমের মানুষের মধ্যে হতাশা ছিল যারা দেশের বাইরে থাকেন, একরকমের অনুশোচনা ছিল, একরকমের বিরক্তি ছিল, একটা কার্যকর সংসদ দেখার একটা আকাঙ্ক্ষা ছিল, মানুষের ভোটাধিকার নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা ছিল। সেই জায়গাটায় যখন মানে একটা নির্বাচন হয়ে গেল, এরপরে মানুষের প্রতিক্রিয়াটা, মানে যারা দেশের বাইরে থাকেন তাদের আসলে প্রতিক্রিয়াটা কীরকম? তারা কি এখন আস্থায় ফিরতে চান? অ্যাবসলিউটলি। আসলে আমরা কখনোই, মানে বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ এই কথাটাই আমরা বলতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। ইট ওয়াজ নট এ ডেমোক্রেটিক কান্ট্রি। আর আমি যেহেতু ধরেন একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আজ প্রায় 25 বছর ধরে থাকি, তো আমাদের কাছে ডেমোক্রেসি ইজ দ্য ফান্ডামেন্টাল এবং মানে প্যারামাউন্ট ইস্যু। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা সবসময় চেয়েছি যে দেশে যেন একটা ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক একটা চর্চা হয় সবসময়, এবং এখানে অবশ্যই বিতর্ক থাকবে, বিভেদ থাকবে, বিরোধ থাকবে, কিন্তু তার মানে এই না যে দেশের এগেনস্টে কেউ কাজ করবে। সবাই মিলেই দেশটাকে এগোতে হবে। তো এই 17 বছর যেটা আমরা পাইনি, আমরা আশা করব যে এইবার আসলে ওইরকম একটা সংসদ হবে যেখানে আমাদের সমস্যাগুলো নিয়ে, ধরুন প্রবাসী আমরা যারা আছি, দেশের লোকজন যারা আছে, সবার সমস্যা নিয়ে আলোচনা হবে, এবং শুধু বিতর্কের কারণে আসলে বিতর্ক হবে না। আচ্ছা, আমরা যেটা দেখি যে আসলে সংসদের জি, আমরা আসবো আপনার কাছে আবার। সৈয়দা আসিফা আশরাফি, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে আওয়ামী লীগের বিষয়ে আইনগতভাবে দেখা হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আজকে একটা বক্তব্যে তিনি বলেছেন, তাহসিন রিয়াজ যেটি বলছিলেন সেখানে তিনি বলেছেন যে হ্যাঁ, আওয়ামী লীগের যেই জিনিসগুলো দেখা হচ্ছে তারা নিষিদ্ধ থাকবে কিনা, তাদের ভবিষ্যৎ কি, অথবা তারা রাজনীতিতে সক্রিয় হবে কিনা, এই জিনিসটা কিভাবে হবে। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে আইনগতভাবে, অর্থাৎ নিষিদ্ধ যেভাবে আছে অলরেডি সেভাবেই থাকবে। কিন্তু কোনো জায়গায় এনসিপি কিংবা জামায়াতের লোকজনের অভিযোগ হচ্ছে যে বিএনপি সেটাকে সুযোগ করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, এবং সেই কারণে তারা ওই আশকারা কিংবা সাহস অথবা সহযোগিতার কারণে আসলে তারা এইভাবে পারছে। দেখেন, এখানে কয়েকটা ব্যাপার, যে রাষ্ট্রকে যুদ্ধক্ষেত্র বানানো যাবে না প্রথমত, আমার যেটা অভিমত। আর প্রতিহিংসার বিচারও করা যাবে না, প্রকৃত ঘটনার প্রকৃতভাবে বিচার করতে হবে। এখন বিচার প্রক্রিয়া যাতে খুব সুষ্ঠু এবং স্বচ্ছতার ভিত্তিতে হয়, এবং যাদের বিচার হবে তারাও যাতে নিজেরাও বুঝতে পারে যে হ্যাঁ, বিচারটা খুবই সঠিক। যদিও মুখের তর্কের খাতিরে বলবে যে এটা বেঠিক বিচার। যুদ্ধক্ষেত্র বানাবেন মানে কি কারণে? এটা রাষ্ট্রকে আমি ধারাবাহিকভাবে আসতেছি, যেমন রাজপথ এবং সংসদ, আবার অপরাধের ধরন, আবার নিষিদ্ধ, কয়েকটা জিনিস আছে। আপনি রাজপথে যৌক্তিক দাবি নিয়ে আপনাকে যেতে হবে, সংসদে মানে সহাবস্থান এবং সহনশীল ভদ্রচিত ভাবে যে কোনো পক্ষ অবলম্বন ও বিরোধিতা করতে হবে। আপনি বিচার করবেন অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতে। এখন রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। এখন আওয়ামী লীগের ভোটাররা ভোট প্রদান তো নিষিদ্ধ না।
আওয়ামী লীগের একজন যদি মনে করে আমি সমর্থক স্বতন্ত্রভাবে ইউনিয়ন পরিষদে নির্বাচন করব, আপনি কোনো আইনে তাকে কি বাধা দিতে পারবেন? পারবেন না। যদি বলে আমি উপজেলা নির্বাচন করবো একজন প্রার্থী, একজন আওয়ামী লীগ যিনি করেন তার তো আইডি কার্ড নাই যে সে আওয়ামী লীগ করে। হ্যাঁ, আপনি বাধা দিতে পারবেন না। জি। এখন কথার কথা, ধরেন এনসিপি তাহসিনরা বললো যে ও তো আওয়ামী লীগ, লিস্টেড ওর পোস্ট আছে, ওখানে উপজেলা চেয়ারম্যান করবে, ওখানে ইউনিয়ন পরিষদে দাঁড়াবে, ওখানে পৌরসভায় দাঁড়াবে, তাহলে কি হলো? একটা অস্থিতিশীলতার দিকে যাচ্ছে, যে যুদ্ধক্ষেত্র নয়। আমি বললাম রাষ্ট্রকে যুদ্ধক্ষেত্র বানানো যাবে না, কারণ আইনের যে ব্যাপারটা, আইনের ব্যত্যয় প্রয়োগ এবং আইনে কাভার করে কতটুকু, এই বিষয়গুলা রাজনীতি যারা নেতৃত্ব দিচ্ছে সবাইকে বোঝার একটা বিষয় আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনেক অপছন্দ করতে পারি, ব্যক্তিগতভাবে, কিন্তু আপনার কোনো কর্মকাণ্ডকে আমি অপছন্দ করতে পারছি না। আবার আপনার কর্মকাণ্ড আমি অপছন্দ করছি, সেই কারণে খারাপ কর্মকাণ্ডের কারণে আপনাকে আমি অপছন্দ করছি। কিন্তু আপনার আশেপাশে যারা আছে অনেকেই আপনার এই কর্মকাণ্ডের সাথে জড়িত না, তাহলে তো সেই আপনার দোষের অপরাধীর শিক্ষাটা তো আপনি তাকে দিতে পারেন না। আপনি ফর এক্সাম্পল জামাত ইসলামের কথা ধরেন, জামাত ইসলামের প্রতীক স্থগিত হয়েছে, তারপর নিষিদ্ধ হয়েছে রাজনীতি, ভোট তারা করতে পারে নাই, দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে পারে নাই, এরকম পরিস্থিতি উদ্ভব হয়েছে। এতে কি জামাতের আন্ডারগ্রাউন্ড বর্ণচোরা গুপ্তচর রাজনীতি কি বন্ধ হয়ে গেছিল বাংলাদেশ থেকে? ওই সুপ্ত গুপ্তভাবে দেখেন আওয়ামী লীগের ভিতরে থেকে কিন্তু তারা 15 বছর রাজনীতি করছে। এটা থেকে কি শিক্ষণীয়? এইখান থেকে শিক্ষণীয় হচ্ছে এটাই যে আপনি একটা শক্তিকে নিষিদ্ধ, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ভিন্ন জিনিস। এটা কিন্তু অনেক ব্যাপকভাবে, এটা সারা পৃথিবীতে দেখতে হবে যে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আর প্রকৃত অপরাধীর শাস্তি এবং বিচার খুব স্বচ্ছতার ভিত্তিতে, দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। যেমন আওয়ামী লীগ একজন করে, সে জান দিয়ে আওয়ামী লীগ করে, সততার রাজনীতির তৃণমূলে করে, তার উপজেলার চেয়ারম্যান তাকে আপনি দাঁড়াতে বাধা দিতে পারবেন না, তাকে পৌরসভাতে বাধা দিতে পারবেন না। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন, কিন্তু তার অধিকারটাতে ধারণ করতে পারবেন না, কারণ সে কোনো ফৌজদারি আসামি না। আবার ভোটে দাঁড়াইছেন আজেহাল করে, তার উপর যদি আপনি একটা মিথ্যা মামলা প্রয়োগ করে চাপায় দেন, এটাও তো আইনের যথার্থ প্রয়োগ হবে না। সভ্য রাষ্ট্রের সংজ্ঞাটা হচ্ছে অনেক কঠিন, এবং সভ্য রাষ্ট্রের আইনকে মন মতো ইমোশন দিয়ে কিন্তু পরিচালনা করা যায় না, যেটা বাংলাদেশে ইমোশন দিয়ে পরিচালিত হয়ে আসে। মুক্তিযুদ্ধের চেতনা যেমন কুক্ষিগত করে, আবার হাদি বলে গেছে যে জুলাই আগস্টের চেতনা এনসিপি কুক্ষিগত করছে, তার অনেক বক্তৃতাতে আপনি এগুলো দেখবেন। এই জন্য আমাদের এই কুক্ষিগত থেকে বেরোয় আসতে হবে। আগে মুখ দেখাতে সেটা কিভাবে চান? ধরেন আপনি চাইলেন যে আওয়ামী লীগ কি চান? আচ্ছা, এখানে আমি যেমন বলছি, আওয়ামী লীগ ফিরুক, যেমন অনেক জায়গায় আওয়ামী লীগ ফিরুক আর বেফিরুক না, আপনি একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে গেলে আপনার ওই 30% 33% ভোটার বাছাই করে কি আপনি বাংলাদেশের মাটি থেকে ওদেরকে অন্য দেশে পাঠাইতে পারবেন? ওদেরকে রিফিউজি হিসেবে ট্রিট করতে পারবেন? ওদেরকে কি আপনি এক ঘরে করতে পারবেন? এটা পৃথিবীর কোনো আইন কি আছে এরকম? নাই কিন্তু। তাহলে এখানে আপনি দেখেন যে এইখানে আমার যেটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, যে আওয়ামী লীগের যারা প্রকৃত প্রকাশ্য দিবালোকে এই নির্বাহী ক্ষমতার বদৌলতে অবৈধভাবে ক্ষমতার দখল করে থেকে যেখানে যে যত বড় অপরাধ করুক তার শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে। কিন্তু এইখানে নিরীহ কোনো ব্যক্তি, নিরীহ কোনো মানুষ যাতে না ফাঁসে, এই না ফাঁসাটাও কিন্তু নিশ্চিত করতে হবে। আর রাজনৈতিক অধিকারের যে ব্যাপারটা, আমার সীমান্ত নিকটবর্তী যে জেলাগুলি, আপনি চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নীলফামারী, প্রত্যেকটাই আওয়ামী লীগ জামাত ইসলামকে ভোট দিচ্ছে। দাঁড়িপাল্লায় আওয়ামী লীগ ভোট দিয়েছে, আওয়ামী লীগ জামাত ইসলামকে ভোট দিচ্ছে। ইভেন আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে দিচ্ছে ওপেন, তাদের 88,000 ভোট, জামাতের ছিল 72, 18 নির্বাচনের যে পরিসংখ্যান, আওয়ামী লীগের 88,000, 88,000, আর জামাতের কত? 72,000, আর বিএনপির কত? আর বিএনপির হলো 1,29,000। আচ্ছা, তাহলে তো বিএনপি জয়ী হওয়ার কথা। 1,29,000। এখন আপনি যখন 3 পার্টি ভোটে দাঁড়াবেন, তখন তো কারুর ভোট কাউকে দেওয়ার সুযোগ থাকে না। এই জন্য আমাদের ওই সিটগুলো জামাতের সাথে যেহেতু কন্টেস্ট, বেগম খালেদা জিয়া উন্মুক্ত করতো, জোট হতো না। যে আমি এখন যদি জোট করে দিই, ওরা মানবে না, আওয়ামী লীগকে জামাত ভোট দিয়ে দিবে, তার চেয়ে উন্মুক্ত থাক, যে যার মতো সে তার দিতে আসবে। 3 পার্টি যখন আমরা ভোট করছি, সর্বোচ্চ ভোট আমার, সেকেন্ড পজিশন জামাত, 30 থেকে 35,000, কখনো 25,000। মানে আপনার মতে এর নিচে ডিফারেন্স এককভাবে হচ্ছে বিএনপির ভোট বেশি আর জামাত আর যৌথভাবে তো ভোট আওয়ামী তাদের লীগের বাড়বেই। ভোট আছে। হ্যাঁ, আচ্ছা, জামাতের আপনি চিন্তা করেন 72,000 এ 85,000 মিলে কত সমান হলো? সমান কত হলো? সমান হয়ে গেল। তারপরে আপনি চিন্তা করেন এখানে 400 জোট যেটা আছে,
টোটালটাই সেখানে মেরে দিল। তো একটা জেলাতে একটা নির্বাচনী এলাকা জাসদ কাকে ভোট 5-7 হাজার দিল? জামাতকে মেরে দিল, আচ্ছা। মেরে দিল জামাত, জামাতকে ভোট যা দিল। অদ্ভুত একটা ব্যাপার চাঁপাইনবাবগঞ্জে, সারপ্রাইজিং, মানে অদ্ভুত একটা ব্যাপার। তারপরে আপনার নতুন ভোটার সব মাদ্রাসা ওরিয়েন্টেড, এখানে 25,000 ভোট আছে, একবারে মাদ্রাসার স্টুডেন্ট। এই নতুন ভোটে তারা লিস্টেড ভোট। আমার কর্মীকে আমি না চিনতে পারি, এনসিপির কর্মীকে এনসিপি না চিনতে পারে, আওয়ামী লীগের কর্মীকে আওয়ামী লীগ না চিনতে পারে, কিন্তু জামাতের কর্মী সব বেতনভোগী এবং লিস্টেড, তারা সব বেতনভোগী। বেতন দেয় কে? বেতন জামাতি দেয়। দল? হ্যাঁ, না, ওদের জামাতি দেয় এবং তাদের আয়ের উৎস আছে তো, যেমন ইয়ানত আছে, তারপরে আপনার হচ্ছে বায়তুল মাল আছে, তারপরে আপনার তালিম ক্লাসে সেখান থেকে টাকা সংগ্রহ করে, তাদের যে বক্তারা ওয়াজ নসিহত করে সেখান থেকে চাঁদা তোলা হয় এবং বক্তাদেরকে টাকা প্রদান পর্যন্ত করা হয় এবং তারা প্রত্যেকে কর্মচারী। আপনি আমি দল করি, আমাদের কাজের ফাঁকে যে সময়টা পায় আবেগ ইমোশন দিয়ে, আমরা কেউ কিন্তু ভাত ভিক্ষা রাজনীতি না, আমার পেশাও কিন্তু না, যার যার পেশা তার আলাদা, আর জামাত কিন্তু কিভাবে একমাত্র করে? জামাত ইসলাম প্রত্যেকে কর্মচারী এবং ওদের গঠনতন্ত্রের তালিম ক্লাস থেকে শুরু করে ওদের বেতনের সব সিস্টেম আছে এবং তাদের ওই বেতনের সিস্টেম থাকার জন্য একটা জামাত ইসলামের মহিলা যে কাজটা করে অন্যান্য সংগঠনের 100টা পুরুষ সেই কাজটা করতে পারে না। কেন পারে না? কারণ ওই পুরুষটাকে তো আগে তার নিজের পেশাটা করতে হচ্ছে, তারপর তার সংসারে সময় দিতে হচ্ছে। না, বাস্তব বাস্তব আমি এগ্রি করতেছি, একটা প্র্যাকটিক্যাল। কারণ আমি আমি রাজশাহী কনফিউজড হচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে- আপা কি প্রশংসা করতেছে না সমালোচনা করতেছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটা বাস্তব ঘটনা, না, আমি না, সেটা বলছি। I agree. রাজশাহী বিশ্ববিদ্যালয় 1985 সাল থেকে শুরু করে অদ্যাবধি 26 সাল পর্যন্ত আমাকে একই শক্তির সাথে যুদ্ধ করতে হচ্ছে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি তাপস সাহেবের 2বার ভিপি ছিলাম পরপর। আচ্ছা আচ্ছা। এবং আমি ওখানে নতুন তপন বিশ্বজিৎকে ওদের হাতে মৃত্যু দেখেছি। আমি আমার প্রিয় শিক্ষক ডক্টর সনৎ কুমার শাহকে জামাতের শিবির হত্যা করছে, এটা আমি দেখেছি। এবং ডক্টর ইউনুসকে হত্যা করছে ইকোনমিক্স ইউনিভার্সিটি টিচার, এটা আমি দেখেছি। এবং ডক্টর জামিল আক্তার রতন মেডিকেল কলেজ, তাকে হত্যা করছে, এটা আমি চোখে দেখেছি। আমার জাসাসের সভাপতি আমানকে হত্যা করছে, আমি চোখে দেখেছি। ফরাদের হাত কবজি পর্যন্ত কেটে দিছে, আমি চোখে দেখেছি। এই লাশগুলো আমাকে বাড়িতে দিয়ে আসতে হচ্ছে। এবং এই টোটাল জামাত শিবির সারা বাংলাদেশে যতটুকু না প্রোডাক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, ওইখান থেকে এসে তারা ওখানে করতো। এবং আপনি খুব ভালো করে তালিকা দেখবেন, এদের কেন্দ্রের সুরার সদস্য এবং কেন্দ্রের সভাপতি সেক্রেটারি সব দেখবেন অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ ওরিয়েন্টেড সব কিছু। তাহলে এখানে একটা মূল প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা কেন চাঁপাইনবাবগঞ্জে হয়, এটার একটা ব্যাপার আছে। এখন এখানকার অধিকাংশ পিপল হচ্ছে মাইগ্রেট পিপল হলে তারা ভারত বিরোধী হয়। আর এখানে আপনি মাইগ্রেট কোত্থেকে? ভারত থেকে মাইগ্রেট? ভারত থেকে তারা ওই এক্সচেঞ্জ করে, যেটা বলে যে প্রপার্টি বিনিময় করে হিন্দুরা ওদিকে চলে গেছে, ওখান থেকে মুসলমানরা মালদা মুর্শিদাবাদ ওখান থেকে আসছে। এক কদম পার হলেই মালদা মুর্শিদাবাদ। আপনি ওখানে দাঁড়ায় থেকে লবণ চিনি ভারতের কিনতে পারবেন। সীমান্তটার অবস্থা চাঁপাইনবাবগঞ্জে এরকম, মানে চতুর্দিক থেকে ভারত। এইখানে বিডিআর বিএসএফ পর্যন্ত, বিডিআররা পর্যন্ত দাঁড়িপাল্লার ভোট চাইছে চাঁপাইনবাবগঞ্জে। অদ্ভুত একটা ঘটনা। হ্যাঁ, এবং এখানে ডক্টর ইউনূসের যে এপিএস সাব্বির, সবুরের ছেলে, এই সাব্বির শিবিরের নেতা এবং তার বাবা যে সবুর, সে জামাত ইসলামের একটা সক্রিয় সদস্য। এবং নেক্সট দেখবেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন থেকে জামাতের প্যানেল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে। এবং টোটাল প্রশাসনিক জুলাই আগস্টের হওয়ার পর থেকে ওখানে শিবির করা ডিসি নিয়ে গেছে, এসপি নিয়ে গেছে, ইউনো নিয়ে গেছে, ডাক্তার নিয়ে গেছে। আপনি কয়টা যুদ্ধ করবেন? ডিসি প্রিজাইডিং, তারপরে রাতের একটা ওই ডিসি হওয়ার পর 1.5 বছর তাকে বদলি করা হলো। বদলি করার পর একটা ডিসি গেল, মাত্র 15 দিন থাকলো। যখন দেখলো তাদের সাথে ব্যাটে বলে মেলে না, রাত্রি 3টার সময় তাকে উইথড্র করছে 15 দিনের মাথায়। আর একটা শিবির ডিসি নিয়ে গেছে। প্রিজাইডিং পুলিং 100% হচ্ছে সেখানে জামাত ইসলাম। তারপরে ওপেন বড় বড় দেগে 2 মাস শুধু ভুড়ি ভোজ ধরেন। প্রশাসনের তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা যে এটা এইভাবে প্রকাশ্যে প্রলোভন দিয়ে ভোট নেওয়া, কেনা বেচা, এগুলো যে অনিয়ম এবং এটা রাজনীতির জন্য একটা সুস্থ ধারার রাজনীতিকে অসুস্থ করে দিচ্ছে, একটা জায়গায় আপনি কোনো ভূমিকা দেখতে পাবেন না। ওপেন বক্তৃতা দিচ্ছে যে লাঠি বাস নিয়ে চলে আসবা, লাঠি বাস যখন উদ্ধার করছে ডিসি মুসলেকা দিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এইরকম পরিস্থিতিতে যে নির্বাচন এখন, এইখানে দেখেন আওয়ামী লীগ জামাতের দাঁড়িপাল্লাতে উঠে গেল, জাসদ উঠে গেল, ওকে ফাঁসি দিচ্ছে, ওকে ফাঁসি দিচ্ছে। একজন স্বাধীনতা সপক্ষ বিএনপি কোনোভাবে পারলো না তাদেরকে কনভিন্স করতে? না, কনভিন্সের ব্যাপার না, এখানে রুচিবোধের ব্যাপার আছে। একটা রুচিবোধের ব্যাপার আছে। কিরকম? জামাতের লোক কি বেশি রুচিশীল? না, রুচিবোধের ব্যাপারটা আমি বলি যে আপনি এখন যুদ্ধ করছেন, এতে যুদ্ধ করছেন, এটা তো হিসাবই মেলে না যে আওয়ামী লীগের লোক দাঁড়িপাল্লাতে উঠে যায়। এই রুচির কথা আমি বলছি। দেখেন, আমি ভোট চাইলে আমি সারা জীবনে জামাত ইসলামের কাছে কোনোদিন ভোট চাইনি। কেন চাইনি? যে আমাকে ওরা দেবে না কখনো। তাদের দলের কর্মচারী কখনো ভোট দেয়, কিন্তু অন্য দলের একটা কর্মীর কাছে যদি ভালো সদয় ব্যবহার করা যায়, সেই ভোটটা কিন্তু পাওয়া যায়। আচ্ছা,
ঠিক আছে, এখন টাকা পয়সা প্রলোভন সমস্ত কিছু দিয়ে উঠলো, ভোটে জেতার 2 দিন পরেই ইয়ের অফিস খুলে দিয়েছে, আওয়ামী লীগের অফিস খুলে পতাকা উত্তোলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ফেসবুকের শিরোনামে আপনি সেটা কি দেখবেন জামাত করে দিয়েছে? চাঁপাইনবাবগঞ্জে, হ্যাঁ জামাত করে দিয়েছে? অবশ্যই, ভোট দেওয়ার বিনিময় চুক্তি তো এটা। চুক্তিটা হচ্ছে তাদের ইউনিয়নের পরিস্থিতি জামাতের ভালো না, পৌরসভাটাতে ভালো, ইউনিয়নে আমাদেরকে দাও। সারা দেশেও কি জামাতই করছে এগুলো? সারা দেশে, আমি আমার জেলাটা বললাম, সারা দেশের আমি তো আর গোয়েন্দা সংস্থার হেড না, আচ্ছা, কি ডিজিডিএফআই এর প্রধান না। জি। আমি যেটা সীমান্ত, যেমন আওয়ামী লীগের একজন লয়ার, উনি আমাকে বললেন, মনসুরুল্লাহ চৌধুরী সাহেব, যে পাপিয়া তোমার এরকম হলো কেন? আমি বললাম ভাই, আর কুষ্টিয়াতেও তাই হয়েছে, একবারে আওয়ামী লীগ জামাতকে সেটে ভোট দিয়ে দিচ্ছে। আচ্ছা, এবং আপনি চুয়াডাঙ্গাতেও দিচ্ছে, সাতক্ষীরাতেও আপনার দিচ্ছে, বাগেরহাটে দিচ্ছে, লালমনিরহাটে দিচ্ছে, বর্ডার ওরিয়েন্টেড যত জায়গাগুলিতে আছে সেখানে ভিন্ন মেরুকরণে ভোট হয়েছে। ওকে, তাহসিন রিয়াজ, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময় হবে। এদিকে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আপনাদের দলের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি লিখেছেন ফেসবুকে যে শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টেরিমকে সকাল বিকেল বিনা ভোটের সরকার বলে গালি দেয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়। মানে আপনার কেন মনে হচ্ছে যে এখনই সরকার, নতুন একটা সরকার মাত্র নির্বাচন করলো, সেই সরকার এসেই মানে রাতারাতি নির্বাচন দিয়ে প্রশাসক না বসিয়ে তারা মেয়র বসিয়ে দিল? আচ্ছা, একেবারে আমি আপনাকে মানে একটা প্রশ্ন দিয়েই শুরু করি, বরং উত্তর দেওয়া লাগবে না, আপনি জাস্ট ইয়াটা নেন, মানে আপনারা এই নিউজ করেছেন এটা। জাস্ট নির্বাচনের পরপরই ইসিকে কিন্তু চট্টগ্রাম এবং ঢাকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছিল। কে বলেছিল? মানে কে বললো ইসিকে? ইসিকে তো ইন্টারিমের বলার আর সুযোগ নাই নির্বাচনের পর। নির্বাচনের পর সরকারই বলেছেন, ওইটা কিভাবে করে বললো? না, উনি তো ওই লাইনে আছেন, তো উনি বলেছেন সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন। কোনটা বেসিসে তো বলেছে, আমি এটা উত্তরটা দিচ্ছি, এটা বেসিসে তো বলেছে। কাজেই দেখেন খুবই সহজ, সেটা হচ্ছে যে আপনার যেই চুক্তিভিত্তিক নিয়োগগুলো ইন্টারিম দিয়েছিল, এই চুক্তিভিত্তিক নিয়োগগুলোকে নিয়ে তো প্রচণ্ড রকম সমালোচনা আমরা বিএনপির পক্ষ থেকে ওই সময়টাতে দেখেছি, এবং খুবই সিভিয়ারলি এই সমালোচনাগুলো তারা করেছে, বড় পরিসরে তারা এই সমালোচনাগুলো করেছে। যদিও এই প্রশাসকগুলো কেউই কোনো দলীয় মানে প্রসেস থেকে আসে নাই, কিন্তু জাস্ট ইলেকশনের পর আপনি যেভাবে করে প্রশাসকগুলো নিয়োগ দিলেন, এখন আপনাকে বুঝতে হবে টেকনিক্যালি যে স্থানীয় সরকার এই দলীয় নিয়োগ ছাড়াও চলতেছিল কিনা নির্বাচনের আগ পর্যন্ত চলতেছিল। আপনি একটু নোটিশগুলো দেখেন, যেই 2 বছরের চুক্তি শেষ হয়েছে সেখানে কিন্তু তার অবর্তমানে একজনকে কিন্তু প্রশাসক হিসেবে কিন্তু অলরেডি নিয়োগ দেওয়াই ছিল সেখানে। কাজেই দেখেন খুবই সহজ, আপনি যখন এই প্রশাসকগুলো নিয়োগ দিয়েছেন, এই প্রশ্নটা তো এমনি উঠে যায়নি, এটা কিন্তু মাঠের প্রশ্ন। কাজেই আমি এনসিপি যদি এই প্রশ্নটা নাও তুলি, জামাত ইসলামী জোট, এনসিপি জোট যদি এই প্রশ্নটা নাও তুলে, আপনি মাঠের বাস্তবতার দিকে তাকান, মাঠ থেকে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন অটোমেটিক্যালি উত্থাপিত হচ্ছে যে আপনি যখন এভাবে করে একেবারে একচেটিয়া ভাবে একদম দলীয় কর্মীদেরকে, আপনি দেখেন সালাম ভাইকে দেওয়া হয়েছে, এখানে মিল্টন ভাইকে দেওয়া হয়েছে। সালাম ভাই তো ইলেকশন করে নাই, মানে মিল্টন ভাই কিছুদিন আগেই 15 আসন ইলেকশন করালো। কাজে দেখেন আপনি যখন এভাবে করে নিয়োগ দিচ্ছেন, এই প্রশ্নটা উঠবে এবং এই প্রশ্ন আপনাকে ফেস করতে হবে। আমি একটু বলি ভাই, সরকার গঠন করেছে বিএনপি, সে কি অন্য দলের লোক নিয়ে এসে প্রশাসক বানাবে? আপনি নির্বাচন দেন, আপনি এখন নির্বাচন দিতে সেই নির্বাচন দিতে একটু সময় লাগবে না? সময় আছে, তাহলে আপনি এই সময়টুকু আপনি যেই প্রশাসক ছিল তাদেরকে দিয়ে চালান। মানে এমন না ওখানে কিন্তু কোনো ভ্যাকিউম নাই। ফারাবি ভাই বুঝেন, 5 তারিখের পর যে ভ্যাকিউমটা তৈরি হয়েছিল সেটা কি? সেটা একটা বিরাট ভ্যাকিউম, কারণ এটা একটা রেজিমেন্টের পরিবর্তন হয়েছে। কিন্তু পুরো আওয়ামী প্রশাসন একেবারে 300 এমপি পালাই গেছে, এরকম অবস্থা তখন তৈরি হয়েছে। একটা মন্ত্রীও দেশে নাই, এরকম অবস্থা তখন তৈরি হয়েছে। যত সচিব টচিব আছে, বিভাগীয় প্রধানরা, বিচারপতি সব মানে এরকম সেন্সিটিভ একটা মোমেন্ট বুঝেন। মানে ইন্টারিমটা কেন জাস্টিফাইড, আমরা ওই সময় জাস্টিফিকেশনটা দিতে পারি নাই। দিতে গেলে তখন বলা হয়তো দলীয় কর্মী, তারা তাদের সরকার, আঙ্গিবাঙ্গি বহুত ধরনের কথা বলেছে। এখন আপনি রেশনালি চিন্তা করেন, আমাকে প্রশ্ন করার দরকার নেই, আপনি নিজে থেকে উত্তরটা খুঁজেন না, আপনি উত্তরটা তো পাবেন। এবং দেখেন হয় কি, মানুষ তো এখন আস্তে আস্তে এডুকেটেড হচ্ছে, অ্যাওয়ারনেসটা তার পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা তার বাড়তেছে। কাজেই এই প্রশ্নগুলোর উত্তর আমি খুব জেনেরিক পোস্ট দেখে দেখতেছি, লোকজন এগুলো সমালোচনা করতেছে। এবং দেখেন এরকম একটা রেজিমেন্ট লোকজন, ভাই আমি ইন্টারিমের সময় যারা উত্তর দক্ষিণ চট্টগ্রাম যাদেরকে দেয়া হয়েছে তাদেরকে নিয়ে সমালোচনা করে নাই? করছে, আমি তো না করতেছি না, আমি উত্তরটাই দেই। আমি তো বলতেছি সমালোচনা হয়েছে, আমি তো নিজেই বলে শুরু করলাম। কাজেই দেখেন এরকম একটা রেজিমেন্টের পরিবর্তন যখন হইলো, সেই সময়টাতে আপনার লোক দরকার ছিল ওগুলো চালানোর জন্য। এখন আপনার ফুল ক্যাবিনেট আছে না? নাই। একটা সময় তো উপদেষ্টা ছিল হাতে গোনা কয়জন, এবং আপনি লিমিটেশন ছিল
হিউজ লেভেলের লিমিটেশন ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা সালাউদ্দিন ভাই চালাচ্ছেন। দেয়ার স্থানীয় সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একটা মানে মানে হাইস্ট লেভেলের হচ্ছে যাদের প্রশাসনিক দক্ষতা আছে তাদের মতন লোকজন চালাচ্ছে। কাজেই আপনি প্রশাসক, যেই প্রশাসকটা এই 2 বছরের চুক্তির পরে যাদেরকে দেওয়া হলো তাদের উপর আপনার এতটুকু আস্থা রাখা গেল না। এই আস্থাটা না রাখতে পারা এবং আপনি এই আস্থাটা না রেখে একেবারে নিজের পিওরলি দলীয় লোকজনদেরকে দিয়ে এই প্রশাসক নিয়োগ দেওয়া, এটাই মিন করে, খুবই স্বাভাবিকভাবে এটা মিন করে যে আপনি আইদার এই নির্বাচনটাকে আপনি পেছাতে চান, একটু দূরের দিকে নিয়ে যেতে চান, আরেকটু হয়তো যেমন আপনি দেখেন যে অলরেডি 112 জন নির্বাচনী কর্মকর্তাকে বদলি করা হয়েছে, আজকে 12 জন সচিবকে বদলি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তো বদলিগুলো হচ্ছে। এবং আপনি এটা মাঠের কথা, আপনি দেখেন যে যে বদলিগুলো হচ্ছে এখানে বারবার তারা বলতেছেন, বিভিন্ন জায়গায় এই ধরনের লেখালেখি আমরা পড়তেছি, চিফ প্রসিকিউটরকে বদলি করা হলো এবং দেখেন এমন একজন চিফ প্রসিকিউটরকে দেওয়া হলো, এখানেও ইভেনচুয়ালি একটা বিরাট মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তিনি কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের আসামি পক্ষের কিন্তু তিনি, আমি যদি ভুল না করি, আমি ইফ ইউ ক্যান কারেক্ট মি, ঠিক আছে? কাজেই দেখেন যে এই ধরনের রদবদলগুলো হচ্ছে, এই রদবদলগুলো নিয়ে একটা বিগ কোশ্চেন আছে। আপনি যদি খুব সহজ করে দেখেন, আপনি বিএনপির ম্যানিফেস্টোতে কথা কি ছিল? কথা ছিল আপনি মেরিটোক্রেসির ভিত্তিতে আপনি দেশ পরিচালনা করবেন। হোয়াট ডাজ ইট মিন? মেরিটোক্রেসির ভিত্তিতে যখন আপনি দেশ পরিচালনা করবেন তখন আপনি শুধুমাত্র দলীয় সম্পৃক্ততা অথবা কোনো দলীয় এসেন্স আছে, এটা তো সব দাঁড়ান, কারো কাছে তো টিকিট নাই, কারো কার্ড নাই, কারো কাছে তো পেছনে সিল নাই। কাজেই আপনি যখন বদলি করবেন আপনি তার যোগ্যতার মাপকাঠিতে বদলি করবেন। এখন এই প্রশ্ন তো থেকে যাচ্ছে যে আপনি হুট করে দেখেন 112 জন নির্বাচনী কর্মকর্তাকে বদলি করে দিলেন, আপনি মানে সচিবদেরকে রদবদল করতেছেন, চিফ প্রসিকিউটর। আমি আপা বলতেছিলেন দেখেন তাজুল ভাইকে নিয়ে মানে একেবারে ওই সময়টা থেকে আপনি বিএনপির কমেন্টগুলো এখন ফলো করতে পারেন, দেখতে পারেন, ওই সময়েও তারা এই নিয়োগকে হাইলি অ্যাপ্রিশিয়েট করছে। তাজুল ভাই যখন চিফ প্রসিকিউটর হিসাবে উনি আসলেন, আজকে তাজুল সাহেবও কিন্তু কোনো নেগেটিভ কোনো অ্যাপ্রোচ কোনো সমস্যা নেই, নেগেটিভ অ্যাপ্রোচের কোনো আলাপ এখানে নাই। আর যেটা আপা বলছেন যে এটা একটা গতানুগতিক পরিবর্তন, তো আমরা জাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা এই গতানুগতিক পরিবর্তন কি দলীয় লেজুর ভিত্তিতার বেসিসে নাকি সত্যিকার অর্থে মেরিটোক্রেসির বেসিসে? এই প্রশ্নটা আমাদের উত্থাপন করা জরুরি। এবং দেখেন আমরা তাদের কাছে আপনি এই প্রশ্ন তুলতে পারেন। এখন তাজুল সাহেবদেরকে যদি ধরেন যে সরায় দিয়ে বিএনপি পন্থী কোনো আইনজীবীর হাতে এটা দেওয়া হলো, এটা কি আপনার মনে হয় যে ভবিষ্যতে যে অ্যাকিউরেসি মানে বিচার প্রক্রিয়ার যে স্বচ্ছতা সেই জায়গায় কোনো ঘাটতি হবে কি? আমরা ঘাটতির প্রসঙ্গ নাকি নাই। বিএনপি কোনো ফল তার বিরোধিতা করে ঘরে তুলবে? না, এখানে ঘাটতির প্রসঙ্গ না। প্রসঙ্গটা কি জানেন? প্রসঙ্গটা হচ্ছে যে কিছু কিছু ধরেন অ্যাবনর্মাল অ্যাক্ট আছে, খুবই অ্যাবনর্মাল অ্যাক্ট আছে কিছু কিছু, যেমন ধরেন চিফ, খুবই ছোট করে বলেছি, যেমন চিফ প্রসিকিউটরের ওভারঅল কার্যক্রম আপনি দেখছেন তো, চিফ প্রসিকিউটর কিন্তু একেবারে দলমতের ঊর্ধ্বে উঠে তিনি তার পিওরলি তার দায়িত্বটা পালন করে যাচ্ছিলেন। আচ্ছা। এখন এই চিফ প্রসিকিউটরকে এরকম একটা টার্নিং মোমেন্টে যখন অনেকগুলা বিচার একেবারে নেকে, যখন অনেকগুলা বিচার একেবারে জাস্ট শেষ অবস্থায় এসে বসে রয়েছে, এরকম একটা পজিশন থেকে যখন আপনি উইথড্র করেন তখন এই প্রশ্নটা ফারাবি উত্থাপিত হয় এবং খুব লজিক্যাল কারণে উত্থাপিত হয়। আমি যদি নাও করি আপনি এই প্রশ্নটা উত্থাপন না করে সারা বসে থাকতে পারবেন না। কাজে দেখেন আপনি আপনার দলীয় কর্মীকে দিলে বিচার ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের ভুইফোর আলোচনা আমি করতে চাই না। আমি প্রসেসকে কোশ্চেন করতে চাই। আপনি যেই প্রসেসে এই বদলিগুলো করতেছেন আপনি বদলি করেন, আপনি নিজস্ব সেটআপে রাষ্ট্র চালাবেন, তো আপনি নিজস্ব সেটআপে রাষ্ট্র চালান, খুবই ভালো। কিন্তু আমরা এটা বলতে চাই যে তাহলে আপনি মেরিটোক্রেসির যে গল্পটা দিলেন, এই মেরিটোক্রেসির গল্পটা কি আসলে ধোপে টিকতেছে কিনা এটা আপনাকে বুঝতে হবে। এবং আপনি দেখেন অনেকগুলো ছোট ছোট বিষয় আসলে আমার কাছে প্রশ্ন ছিল, মানে প্রশ্নর উত্তর পাওয়ার জন্য সময়ের দরকার, সময় কম হাতে। আমাদের সাথে অনলাইনে যিনি আছেন জামিলুর রহিম, আপনি কি এই বিষয় নিয়ে কিছু বলবেন? যেমন একজন ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি তিনি তাসকিন আহমেদ, তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে 20 থেকে 50% পর্যন্ত চাঁদাবাজি বেড়ে গেছিল। আপনি ঢাকার মানুষ, আপনি ঢাকায় ছিলেন বহুদিন, ঢাকায় নিশ্চয়ই আপনার খোঁজ খবর রাখেন যে চাঁদাবাজি দিয়ে যে ধরেন বিএনপিকে এক ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা, মানে দলের ব্র্যান্ডিংয়ের চেষ্টা করা হয়েছে, যারা অপোজিশনের রাজনীতি করেন তারা চেষ্টা করেছেন। আপনি কি বলবেন যে ইন্টারিম যখন পাওয়ারে ছিল শুরুর দিকে তারা ধরেন এক রকমের সংস্কারের কথা বললেও, কিছুটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করলেও কিছুদিন পরই সেই জিনিসটা হারায় যায় এবং তিনি পরিষ্কার করে আজকে বলেছেন যে 20 থেকে 50% এই চাঁদাবাজিটা বেড়ে গেছে দেশে। এবং আপনি কিছুক্ষণ আগে প্রশংসাও করলেন যে ইন্টারিম গভর্নমেন্ট তারা চালানোর চেষ্টা করেছেন সঠিক মতো। আপনার কি মনে হয় যে দেশে আসলে এই সময়টার মধ্যে কোনো স্বস্তি ছিল মানুষের মধ্যে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই 20 থেকে 50% যে চাঁদাবাজি কথা বলা হচ্ছে এটা কারা করেছে? এখন ইভেন আমি আমার বন্ধু বান্ধব অথবা আমার পরিচিত সার্কেলের মধ্যে
যারা একদম হার্ডকোর বিএনপি সাপোর্টার অথবা বিএনপির নেতা বা কর্মী, তারাও স্বীকার করে যে এর 80% দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে। এবং আপনি জানেন যে এই ইলেকশনে আসলে বিএনপি they fought against these allegations, চাঁদাবাজির allegations বাকি 20% বিরুদ্ধেই তারা আসলে মেইন কন্টেস্টটা করেছে রেদার দেন জামাত অর এনসিপি কোয়ালিশন। আচ্ছা। কারণ এই চাঁদাবাজি ট্যাগ থেকে তাদের উঠে আসাটাই ছিল অনেক বড় একটা কোশ্চেন। এবং টু বি অনেস্ট উইথ ইউ, বিএনপি যারা বিএনপিকে ওন করে তারাও এটা অস্বীকার করতে পারে না। ইভেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এটা জানে যে তাদের এই প্রবলেমটা আছে। তো এতদিন বিএনপি আসলে পার পেয়ে গেছে যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু দায়িত্বে, আমরা দায়িত্বে না, কেউ যদি কোনো অন্যায় করে সেটা পুলিশ অ্যাকশন কেন নেয় না, সেটা হচ্ছে বিএনপির একটা সহজ একটা এলিগেশন দেওয়ার উপায় ছিল যে দে কুড ওয়াশ দেয়ার হ্যান্ড, তারা হয়তো তাদের হাত ধুয়ে ফেলতে পেরেছে এটা থেকে। কিন্তু এখন তারা ক্ষমতায়, এখন যদি এটা কন্টিনিউ করে অথবা এটা যদি আরো বেড়ে যায়, তাইলে তো আসলে বিএনপি কাউকে দোষারোপ করতে পারবে না। সো দিস ইজ দ্য প্রাইমারি থিং। আমার কাছে মনে হয় যে এই নবগঠিত যে সরকার, সেই সরকার অনেক মানুষের আশা ভরসার স্থল। তো তাদের মেইন কাজটা হবে এই চাঁদাবাজিটাকে নিয়ন্ত্রণ করা। এখন আসলে অন্য কাউকে ব্লেম দিয়ে পার পাওয়া যাবে না, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা। আর ইয়েস, এটা দেশে আমাদের বাইরের যে আপনার দেশে যে ইনভেস্টমেন্টের কথা বলেন অথবা আমাদের দেশের যে মানে প্রোডাক্টিভিটির কথা বলেন, সবকিছুই হ্যাম্পার্ড হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এইবার ইলেকশনে আমার কাছে ইলেকশনের ঠিক আগের রাতে আমার কাছে বাংলাদেশে খুব বিশাল একটা গ্রুপের এক মালিক আমাকে বলল যে জামিল ভাই, আমরা এই আমার জীবনে, উনি খুব বয়স্ক একজন ব্যবসায়ী, বনেদি ব্যবসায়ী, তো উনি বললো যে আমার জীবনে আমি কখনোই কোনো পার্টিকে আমাদের ইলেকশনের আগে চাঁদা দিতে হয়নি, কিন্তু এবার আমার 4 জনকে চাঁদা দিতে হয়েছে, বিকজ 4টা জায়গায় ওনার ফ্যাক্টরি। তো সেটা ঢাকা শহরের 4 মাথায় 4টা ফ্যাক্টরি, তো 4 জায়গাতেই ওনাকে চাঁদা দিতে হয়েছে। তো এটা আসলে খুবই এম্বারেসিং একটা আমার মনে ট্যাগ বিএনপির জন্য, এবং আমি বলবো যে এটা অসত্য না, কারণ এটা কেউ অস্বীকার করতে পারবে না। সো এইখানে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী যেভাবে অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় একেবারে কম। আপা, আপনাকে বলে যে আপনাকে কোনো প্রশ্ন করব নাকি বিভিন্ন জিনিস সামনে আসছে? উত্তর দিয়ে দিচ্ছি। যেমন বিডিআর এর আসামি পক্ষের আইনজীবী, বিডিআর এর প্রকৃত হত্যাকারী যারা, তারা কিন্তু ধরাছোঁয়ার বাহির, এবং তারা আসামিও কেউ কিন্তু হয়নি। ওই পয়েন্টে আমার একটা কনফিউশন ছিল, আপনি আমাকে কারেক্ট করতে পারেন, কোনো সমস্যা। তারা কিন্তু আসামি হয়নি, সাহারা খাতুন আসামি হয়নি, শেখ সেলিম আসামি হয়নি, তাপস আসামি হয়নি, তারপরে আপনার মির্জা আজম, তারপরে নানকরা আসামি কিন্তু হয়নি। এবং যেগুলো আমরা তখন জানছি, ডিএডি তৌহিদ সহ সাধারণ সিপাহীদের গাড়ির উপরে এই জিনিসটা চাপাই দিয়ে সরকার এবং ভারতের সুকৌশলে তারা তাদের হত্যাকারীদের বিমানবন্দরে লাইট বন্ধ করে দিয়ে চলে গেছে। এখন ওই নিরীহ সিপাহীরা যারা দিন আনে দিন খায়, তাদের পক্ষে আইনজীবী ছিল আমিনুল। তো এইটা তো মানবতার আইনজীবী বলা যায়, যে গরিব দুঃখী অসহায় মানুষদের পক্ষে। আর আমি যেহেতু আইনজীবী, যে যত ট্রায়াল করবে সে তত ভালো ট্রায়াল শিখবে। তিনি একটা অভিযোগ তুলেছেন যে যেই প্রশাসকদেরকে নিয়োগ এটা আমি দেওয়া বলে হয়েছে। দিচ্ছি, এখন প্রশাসকরা দলীয়, দলের লোক বাদ দিয়ে তো জামাতের লোক আমি প্রশাসক হিসেবে বসাবো না, কিংবা এনসিপির লোককেও তো আমি বসাই দেবো না। এনসিপি এবং জামাত ইসলাম 1.5 বছর প্রশাসনের যেভাবে নিজেরা যাচ্ছে তাই ব্যবহার করছে, এবং যত্রতত্র নিজেদের পোস্টিং থেকে শুরু করে আমাদেরও বন্ধু বান্ধব এখন ডিআইজি হয়ে গেছে। আমাদের কাছে একবারে পুলিশ থেকে না, বন্ধু বান্ধব ডিআইজি হয়ে গেছে, ডিসির উপরে আমরা অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত আমাদের বন্ধু বান্ধব হয়ে গেছে। এই জন্য আমাদের এই তথ্যগুলা একবারে স্পেসিফিক আমাদের ব্যক্তিগতভাবে আছে, যেগুলো মিডিয়াতে আমার পক্ষে বলা সম্ভব না। জামাত ইসলাম এবং এনসিপি যেভাবে প্রশাসক এবং প্রশাসনকে হ্যান্ডেলিং করেছে, এই 100 সিটের অনুকূলে, যে একটা বিরোধী দল যাতে 100 সিটের বিরোধী দল হয়, মুখে মুখে ক্ষমতার লাভাস তুলছে, আর 100 সিটের জন্য তারা প্রক্রিয়া করছে। ওরা প্রত্যেকটা জায়গায় সেট আপ ভাবে প্রশাসন নিয়ে গেছে। এবং আমি চুয়াডাঙ্গা থেকে শুরু করে, কুষ্টিয়া থেকে শুরু করে, বাগেরহাট থেকে শুরু করে, সাতক্ষীরা থেকে শুরু করে, আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার সমস্তগুলো সেট আপ কিন্তু দিছে। এবং আমি ওখান থেকে তালিকা তুলে নিয়ে এসেছি যে কে কোন সমর্থক, এবং আপনার ডিআইজি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের, সেটা পর্যন্ত জামাত, এবং তাকে তো প্রথমেই পোস্টিংটা দিয়ে দিচ্ছে। এবং জামাতকে জিতানোর জন্য এবং এনসিপিকে এদের জোটে ঢোকানোর জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কিছু কিছু উপদেষ্টাদের যে ব্যক্তিগত প্রচেষ্টা এবং ব্যক্তিগত সেটআপ, এই ব্যক্তিগত সেটআপটা এখন তারা নিজেরাই হতাশায় ভুগতেছে যে বিএনপি ক্ষমতায় চলে আসলো, তাদের সেটআপটাকে বদলি করে দিচ্ছে, বদলি করে দিয়ে এখন বিএনপি সেটআপ ঢুকাচ্ছে। আমি সেটআপ পেটা বুঝি না,
আমি বুঝি যেই চেয়ারে আমি বসলাম সেই চেয়ারের মর্যাদা রক্ষা করে একটা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনটা দেওয়াই হচ্ছে প্রশাসকের কাজ। এবং সেইটা যদি হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে নতুন একটা মডেল তৈরি হলো যে দলীয় লোককে দিয়েও নিরপেক্ষ নির্বাচন করা যায়। সেটার জন্য অপেক্ষা করতে হবে। প্রথমে শুধু সমালোচনা করে বিএনপিকে তোপের মুখে ফেলে দিলেই তো হবে না, কারণ বিএনপিকে চাঁদাবাজ ট্যাগ, দেখেন আজকে চাঁদাবাজ ট্যাগ লাগানোর চেষ্টা করছে গোটা বাংলাদেশে। ইয়ানত কিন্তু চাঁদাবাজি, হাদিয়া কিন্তু চাঁদাবাজি, বাইতুল মাল কিন্তু চাঁদাবাজি, এবং ফসলের মৌসুমী ফসলের সেখানে সংগ্রহ করতে করতে মাদ্রাসার ছাত্রদেরকে জামাতিরা পাঠায়, ওই ফসলের ভাগটা পর্যন্ত তারা নেয়, এবং ওয়াজ মাহফিলের নামে রীতিমতো চাঁদাবাজি করা হয়। চাঁদার টাকা বাড়িতে বাড়িতে যে প্রত্যেকের কাছে, চাঁদার তো হয়তো বড় লোকেরা চাঁদা দিল, যে ভাই বললেন যে 4টা ফ্যাক্টরি 4 জায়গায়, আমি 4 জায়গায় চাঁদা দিছি। ফ্যাক্টরি না, রিক্সাওয়ালাকে পর্যন্ত চাঁদা দিতে হয়েছে, ঘরে ঘরে স্লিপ নিয়ে যে চাঁদা। এবং চাঁদাটার সংবিধানে গঠনতন্ত্রে, সংবিধান মানে গঠনতন্ত্রে জামাত ইসলামের অনুমোদিত, এবং ওখান থেকে তারা বেতন পায়। এবং আপনি জামাত ইসলামের রাস্তা লম্বা লাইন দিয়ে রাখেন, যতগুলো প্যাথোলজি এবং যতগুলো প্রাইভেট ক্লিনিক আছে, এইগুলো যদি আপনি সঠিকভাবে অনুসন্ধান করেন, তদন্ত করেন, দুদককে দিয়ে, টোটাল এদের উৎস এবং অবৈধ উৎস কিন্তু বেরো যাবে এখান থেকে। আচ্ছা, আর আমি করলাম কি, একটা লোক আমাকে চাঁদাবাজির কথা কোথায় বলছে যে আমি টেম্পু স্ট্যান্ড চাঁদাবাজি করছি, অমক করছি, তমক করছি। এখন আমার শোনার সাথে সাথে আমি পার্টি থেকে বহিষ্কার করলাম। কেন্দ্রের কোন নেতা চাঁদাবাজি কি করছে, আপনি ইভেন ওদের আপনি নির্বাচনের যে ইনকাম ট্যাক্সের যেটা আয় ব্যয়ের হিসাব, আমি জামাতের একটা ছেলের সাথে টকশো করতেছিলাম সময় টিভিতে, তাকে বলা হলো যে 3200 স্কয়ার ফিটের বাড়িতে থাকে জামাত ইসলামের আমির, ভালো গাড়ি চালায়, অথচ ওনার কোনো ইনকাম নাই, এটা কেন বলছে? বলছে উনি যেহেতু ফুল টাইম হচ্ছে, সে হচ্ছে পার্টিকে সময় দিচ্ছে, ওই বাড়ি গাড়ির যা যাবতীয় খরচা বাইতুল মাল থেকে তাকে দেওয়া হচ্ছে। তো বাইতুল মালটা তৈরি হচ্ছে কি করে? সৌদি আরবের জাকাত থেকে, পাকিস্তানের ফেতরা থেকে, ওর কাছ থেকে, এবং বাংলাদেশের একটা রিকশাওয়ালা পর্যন্ত 10 টাকা ইয়ানতের পয়সা দিয়ে ওদের বাইতুল মাল তৈরি করে। একটা স্বীকৃত চাঁদাবাজ সংগঠন যদি বাংলাদেশে থাকে গঠনতান্ত্রিক মাফিক, সেটা জামাত ইসলাম, অন্য কেউ না। তাহসিন রিয়াজ, একদম 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করতে চান আমরা শেষ করব। না, আমি জামাতকে তো আমার আসলে ডিফেন্ড করার কাজ না, বাট আজকে আলোচনা শুনে মনে হইতেছে যে ওই যে একটা ফেসবুকে একটা ডায়লগ মাঝে মাঝে আসে যে মানুষ মূলত শিবির। তো আলোচনা শুনে মনে হচ্ছে সবকিছু জামাত এবং শিবিরেরই দখল আছে। না, ওদের গঠনতন্ত্র ব্যাপারটা জানা যেটা, হ্যাঁ, গঠনতন্ত্র, আমি ওদের গঠনতন্ত্র কিছুটা পড়ার সুযোগ হয়েছে। দেখেন আপার পুরো আলোচনাটা না, তাহলে ওই জিনিসটাকে যুক্ত করবেন সাথে। তার কাছে যে প্রশ্নটা ছিল যে 20 থেকে 50% পর্যন্ত চাঁদাবাজির হার বেড়ে গিয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, জি, সেটা কারা করলো? সেটা আমার তো বলার সুযোগ নাই, আপনি বিভিন্ন ডাটা আপনি কেটে দেখেন। তবে একটা জিনিস আমি আপনাকে সহজ করে বলি, আমার কাছে যে ডাটাটা আছে, আমি এই কথাটা আপনার শোতে এর আগেও বলছি, আপনি যে 91% যে ডাটাটা টিআইবি দিছে, খুব ক্রেডিবল ডাটা, সেখানে টিআইবি কিন্তু ভাগ করে দিছে কার কত পার্সেন্ট আছে। না, টিআইবি সেটা চাঁদাবাজির ডাটা ছিল না, এক্স্যাক্টলি চাঁদাবাজি ছিল না, সহিংসতা ছিল। কিন্তু আপনি একটু ডিপতে ঢুকেন, এই যে 91% কে উনি ডিটেইল করছে, আজকে তো 4টা ছেলে মারা গেছে আমাদের এই 91% কে উনি ডিটেইল করছে, এই 91% কে যে জায়গাটা ডিটেইল করছে, এই সংঘাতগুলো ম্যাক্সিমামই এই চাঁদা নেওয়া দেওয়া এবং দখলদারিত্বের উপর বেসিস করে হইছে। এখানে হয় কি নতুন কাজে এটা ধইরা নেওয়া যায় যে অভ্যন্তরীণ কোন্দল বলতে আসলে কি বুঝাইছে। এখানে পরীক্ষিত একজন রাজনৈতিক কর্মী আর হঠাৎ করে অনুপ্রবেশকারী একজন রাজনৈতিক কর্মী, দুজনের আমি আপনার সময় বলি নাই। কাজে এই 150 জন যে অভ্যন্তরীণ কন্দলে মারা গেল, এটাতে বোঝা যায় যে আসলে চাঁদাবাজির মৌলিক ধারণাটা আসলে কারা ক্যারি করে। এবং আমি জাস্ট লাস্ট একটা লাইন বলি যে দেখেন পুরো প্রশাসন এনসিপি জামাত ছিল। প্রথমত তো এনসিপির কিছু থাকারই সুযোগ নাই, কারণ এনসিপির পলিটিক্যাল লেগেসিই নাই ভাই, আনফরচুনেটলি। এনসিপি গঠিতই হয়েছে হচ্ছে 5 আগস্টের পরে, এবং এনসিপির এমন না যে এনসিপি লম্বা সময় ধরে রাজনীতি করে, কাজে তাদের ওই ক্যাডার ভিত্তিক রাজনীতির প্রসেসে বা বিএনপির যেরকম ছাত্র দলের লোকজন হয়তো বিসিএসে গেছে বা বিভিন্ন জায়গা থেকে গেছে, শিবিরের লোকজন বিসিএসে গেছে, আমার তো সেটা সুযোগই ছিল না, কাজে আমার লোক থাকার সুযোগ নাই। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে পররাষ্ট্রমন্ত্রী খলিল আসলে কার লোক ছিল? আচ্ছা, খলিলুর রহমান কার লোক ছিল? এই প্রশ্নের উত্তর আপনি খুঁজতে গেলে আপনি বুঝে যাবেন এটা তো আবার একটা ঝামেলা লাগিয়ে দিল। মানে এখন ঝামেলা হচ্ছে যে এখন আবার লম্বা ডিসকাশন চালিয়ে যাবে। তখনই আমাদের সুপ্তকারা এই উত্তরটা হয়তো আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেও, অনলাইনে যিনি ছিলেন জামিল ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের কড়া আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।